আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ১২ই ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে আমাদের মান্যবর মহামান্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভোট কেন্দ্র পরিদর্শনে গেছেন। অবাক করার বিষয় হলো যে তিনি এই ভোটের দৃশ্য দেখে এতটা আনন্দিত হয়েছেন, এতটা উদ্বেলিত হয়েছেন, আবেগে তার সারা শরীর থরথর করে কাঁপছিল। এবং আমার জিন্দেগিতে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা আনন্দিত কখনো দেখিনি। এমনকি তিনি যেদিন নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেদিন আমি তাকে দেখেছি। বহু মানুষ মানে ঢল নেমেছিল সেদিন রাজধানীতে। আমি তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফুলের তোড়ায় তিনি যে অঞ্চলে ছিলেন সেখানে রীতিমতো সয়লাব হয়ে গিয়েছিল। তখন তার যৌবন ছিল, শক্তি ছিল, মত্তা ছিল, তিনি হাসছিলেন। ঠিক সেই দিন তার যে আনন্দ, তার সাথে অনেক বেশি আনন্দ আমি দেখলাম আজকের দিনে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে। তিনি যা বলেছেন, তিনি যা দেখিয়েছেন, তিনি যেভাবে হেসেছেন, তার মধ্যে তার সেই অভিব্যক্তি ফুটে উঠেছে। দ্বিতীয়ত, সম্ভবত যমুনাতে তিনি বসে বসে ভোট দেখছিলেন। তো যমুনাতে ভোট দেখতে গিয়ে তার যেটা হয়েছে, সেখানে তিনি তার কন্যা, তার প্রিয়ভাজন প্রেস সেক্রেটারি, অন্যান্য যারা আপনজন আছে তাদেরকে নিয়ে ভোটের দৃশ্য দেখছিলেন। সম্ভবত সেখানে একটি কন্ট্রোল সেন্টার, ইলেকশন মনিটরিং কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে। সারা বাংলাদেশের যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রে কীভাবে ভোট দিচ্ছে, সেখানে কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, সেই দৃশ্যটি কেন্দ্রীয়ভাবে হয়তো যে কয়টি জায়গা থেকে মনিটর করা হচ্ছে, ওইরকম একটা মনিটরিং সেল হয়তো যে যমুনা সেখানে স্থাপন করা হচ্ছে। আপনারা জানেন যে এবারের ভোট অন্যবারের চেয়ে বিভিন্ন কারণে ব্যতিক্রম। এর কারণ হলো প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার অধীনে আনা হয়েছে। আবার প্রায় ৩০,০০০ সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শরীরে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, বডি ক্যামেরা। ফলে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে এই যে যাদের সাথে ক্যামেরা রয়েছে, মুভি ক্যামেরা, বডি ক্যামেরা, তারা চলন্ত মানে সিনেমার মতো করে প্রতিটি দৃশ্য তাদের সেই ক্যামেরায় ধারণ করা হচ্ছে এবং যারা কন্ট্রোল রুমে বসে আছেন তারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। তো সেই দৃশ্য নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছেন এবং দেখে তার মনে ভীষণ রকম আনন্দ লাগছে। এটার ইতিবাচক দিকগুলো বলে নেই। ইতিবাচক দিক হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রথম দিন থেকেই বলে আসছেন যে তিনি একটি ভোট দেবেন, পৃথিবীর সেরা একটা নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে এবং আগামী ১০০ বছরের মধ্যে শ্রেষ্ঠতম নির্বাচন তিনি করে দেখাবেন। তো আজকের দিনে তিনি যদি তার সেই যে প্রতিজ্ঞা, তার যে আশাবাদ, এটি তিনি দেখে থাকেন, সঙ্গত করেন তার মনে অনেক আনন্দ, তিনি অনেক খুশি এবং তার এই প্রাপ্তি পরিণত বয়সে প্রায় ৯০ বছর বয়সে তিনি এই যে সফলতা দেখালেন, এটা অনেকে বলার চেষ্টা করছেন যে জীবনে প্রথম পিতা হওয়ার যেভাবে আনন্দ, ঠিক ওইরকম আনন্দ এর আগে আপনাদের মনে আছে যে একজন বৃদ্ধ সংসদ সদস্য জীবনে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন, তারও ওরকম প্রায় ৮০-৮৫ বছর বয়স। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার অনুভূতি কি? তখন তিনি বললেন যে জীবনে প্রথম পিতা হওয়ার যেভাবে একটা অনুভূতি, আজকের দিনে আমার ঠিক সেই রকম অনুভূতি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ওইরকম একটা অনুভূতি হতে পারে, আর সেই অনুভূতি যদি হয় তাহলে তার শরীরের কোনো অংশের উপরই তার কোনো নিয়ন্ত্রণ থাকার কথা নয়। তিনি হাসবেন অবারিতভাবে, প্রকৃতির মতো তিনি কথা বলবেন উচ্ছল প্রাণবন্তভাবে, কবিতার মতো করে, এবং তার সেই সব কিছু প্রকাশিত হবে আজ সৃষ্টি সুখের উল্লাসে। তো রবীন্দ্রনাথ নয়, নজরুলের সেই বিখ্যাত কবিতার মতো আজ সৃষ্টি সুখের উল্লাসে। তো সৃষ্টি যখন মানুষ করে তখন তার ভিতরে যে উল্লাস হয়, সেই উল্লাস প্রকাশের সময় মানুষের কোনো
সার্কিট ব্রেকার থাকে না। সে তার মতো যা মনে আসে তাই কথা বলে, যাকে ইচ্ছা তাকে জড়িয়ে ধরে, কাঁদে, এবং এটা এরকমভাবে হয়। আমি যখন প্রথমবার এমপি হলাম, তো এমপি হওয়ার পর যখন রেজাল্ট জানাজানি হলো, কত মানুষ আসলো আমাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমি উদ্বেলিত হয়ে গেলাম। আমি যাকে ইচ্ছা তাকে জড়িয়ে ধরছি, যাকে ইচ্ছা তাকে হ্যান্ডশেক করছি। কে বড়, কে ছোট, কে মহিলা, কে পুরুষ, আমার কোনো খেয়ালই ছিল না। যাকে পাচ্ছি তাকে পাইকারিভাবে জড়িয়ে ধরছি। তো এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের হতে পারে। আমার হয়তো ২০০৮ সনে বয়স কম ছিল। আর যখন মানুষ বুড়ো হয়ে যায় তখনও তার মানুষ সাধারণত তার বয়স কমে যায়। তার এত খেয়াল থাকে না। তো আজকের দিনে তিনি যে আনন্দ দেখাচ্ছেন, উচ্ছ্বাস দেখাচ্ছেন, এটা হতে পারে যে তিনি যা কিছু বলে আসছিলেন, গত ১৭ মাস ধরে মানুষ কেউ তাকে বিশ্বাস করেনি। সবাই তাকে অপমান করেছে। আর আজকের এই দিনে এই সফলতা দেখে তার আনন্দ হতে পারে। অন্যদিকে যদি নেতিবাচক চিন্তা করেন, তাহলে তার meticulous ডিজাইন, তারপরে তার রিসেট বাটন, এরপর নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন, নতুন একটা ইতিহাস গড়ার স্বপ্ন, এবং জাতিকে 3-0 থিওরিতে নতুন একটা গন্তব্যে নিয়ে যাওয়ার যে অভিলাষ তার মধ্যে ছিল বা এখনো আছে, সেটি হয়তো এই নির্বাচনের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছেন। এবং সেই অর্থে তিনি কতগুলো কথা বলেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে, "স্যার, আপনার অনুভূতি কেমন?" তিনি বলেছেন, "এটা প্রকাশ করা যাবে না। আজকের এই ভোটের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠিত হলো। অতীতের যত কিছু আছে, মানে উনি ওই অতীতের রিসেট বাটন যে কথাটা, ওইটা মুখ ফসকে এবার বলতে চাননি। বলতে গিয়েও তিনি অনেকটা থমকে গিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে, অতীতে আমাদের যে সকল ইতিহাস ছিল, যে ইতিহাসের মন্দ দিকগুলো আছে, আজকে কবর রচনা হলো। আজকে থেকে একটা নতুন বাংলাদেশ, এ নিউ বাংলাদেশ গঠন হলো। আর নতুন বাংলাদেশ যদি গঠন হয়ে যায় এই ভোটের মাধ্যমে, সেই বাংলাদেশের স্থপতি কে হবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই জামাতের আমিন নন। নতুন বাংলাদেশের স্থপতি তারেক রহমান সাহেব হবেন না। যেহেতু নতুন বাংলাদেশটা এই ভোটের মাধ্যমে তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজেই সেই ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন নতুন বাংলাদেশের স্থপতি। এটি তার বক্তব্যের মধ্যে আপনি খুঁজে দেখতে পারেন। তিনি সেটা বলেছেন, টেলিভিশনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ৩ নম্বর হলো যে, নির্বাচন যতই ভালো হোক আর যা কিছু হোক না কেন, যদি সবকিছু স্বাভাবিক থাকে, ১৩ তারিখ থেকে নোবডি উইল আস্ক হিম। কালকে থেকে তাকে কেউ জিজ্ঞাসা করবে না। সারা বাংলাদেশের সব কিছু যারা বিজয়ী হবে তাদের দিকে ধাবিত হবে। এবং ১৩ তারিখের মধ্যেই শপথ গ্রহণ, ১৩ তারিখের মধ্যে সরকার গঠনের জন্য প্রচণ্ড একটা চাপ তৈরি হবে। অস্বাভাবিক, যেটা কল্পনাই করা যায় না। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তাদের মধ্যে কিছুটা দ্বিধা থাকবে, সংকোচ থাকবে, ভয় থাকবে, আতঙ্ক থাকবে, এবং তাদের পুনর্বাসিত হওয়া, বাংলাদেশে থাকা, সেফ এক্সিট, নিরাপদে চলে যাওয়া, সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করা, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের, যাকে বলা হয়, সতর্ক অভিব্যক্তি থাকবে। কিন্তু তাদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যে তারাই এই বিজয়ের হর্তা, তারাই এই বিজয়ের অধিকর্তা। তারা যা চাচ্ছিলেন তাই হচ্ছে। তারা যে ডিজাইন করেছিলেন সেই ডিজাইন বাস্তবায়িত হতে যাচ্ছে। এবং সেই ডিজাইনগুলো কি? এই যে বিভিন্ন সংস্কার কমিশন, আলী রিয়াজের বিভিন্ন থিওরি, বদিউল আলম মজুমদারের বিভিন্ন থিওরি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন স্বপ্ন, এবং তার সঙ্গে সঙ্গে মানে যারা এই মুহূর্তে আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, সেই নাহিদ, সার্জিস বা হাসনাত আবদুল্লাহরা, তারা কিন্তু ব্যাকফুটেজে যাননি। তারা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রী পাড়াতে তারা বসবাস করছেন, মন্ত্রীদের বাড়িতে তারা আছেন, এখানে থেকে তারা ইলেকশন করছেন। এত কিছুর মধ্যেও সেই যে বিদেশি ইউটিউবার যারা আছে, তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। এর আগে প্রেস সচিব নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিল। সেখান থেকে এখনো তাকে প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব থেকে তাকে নামানো হয়নি। তারা এখনো, মানে ওই যে বলেছেন যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তো নাহিদ ইসলাম যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ওই জায়গা থেকে এখনো তাকে সরানো হয়নি। তিনি এখনো সেই পর্যায়ে আছেন। আবার এই ভোটের পরে নাহিদ ইসলাম
খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন এনসিপির প্রধান যে আমরা বিজয়ের একেবারে দ্বার প্রান্তে আছি, বিজয়ের দ্বার প্রান্তে আছি। এবং তিনি যেভাবে দৃঢ়তা নিয়ে বিজয়ের দ্বার প্রান্তে আছেন বলেছেন, ওভাবে তারেক রহমান সাহেব কিন্তু বলতে পারেননি। অন্যদিকে আজকের এই দিনে আমিরে জামাতের যে অভিব্যক্তি, তার যে ছুটোছুটি, বিভিন্ন মানুষকে তিনি যেভাবে আন্তরিকতা নিয়ে জড়িয়ে ধরেছেন, কোলাকুলি করছেন, আত্মবিশ্বাস দেখাচ্ছেন, যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন, তার লোকজন যেভাবে ইনফ্লুয়েন্স করছে মানুষজনকে, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসি, তার বক্তব্য, জামাতের আমিরের কথাবার্তা, কর্মকাণ্ড এবং নাহিদ ইসলাম থেকে শুরু করে ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির আজকের দিনে মানে তার যে তৎপরতা, এবং এর আগে যারা তাদেরকে বিভিন্ন সময় প্রমোট করেছেন ইউটিউবার, তারা তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেওয়া, মন্ত্রণালয় দিয়ে দেওয়া, এই জিনিসগুলোর সঙ্গে যদি আপনি এটা আন্তঃসংযোগ খুঁজে পান এবং আগামী 6 মাস 1 বছর যদি আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করেন, করলেও করতে পারেন, আর সেটা কাদের জন্য ক্ষতিকর হবে, কাদের রাজনীতির জন্য সর্বনাশ ঘটাবে, তারা সেই বিষয়গুলো নিয়ে কীভাবে চিন্তা করবেন সেটা তো তাদের বিষয়। আপনার আমার মতো যারা লোকজন আছেন, আমরা দূর থেকে দেখি, কথাবার্তা বলি, আমরা শুধু যা দেখলাম, যা বুঝলাম সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।